কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আজকের সেশনটা 2 ঘন্টার হওয়ার কথা। আমরা 12:30 পর্যন্ত নিব। এর আগে আপনারা একটু গত চ্যাপ্টারের যে প্রবলেম গুলো ছিল সেগুলো বলেন। 3-4টা অঙ্ক দেয়া ছিল। আপনাদের গত দিনের অঙ্কের প্রবলেম গুলো একটু বলেন তো। 6, 7, 8, 9 এগুলোতে কোনো প্রবলেম আছে? স্যার 8 আর 9 নাম্বারটা তো পুরা সেম। 8 এবং 9। 8 এবং 9 কি বলা আছে? 5 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে, লিখিত মূল্য 1000, কুপন হার 12%, সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়, বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 14%। আচ্ছা, বিডি কোম্পানির বন্ডের মূল্য নির্ণয় করো। হ্যাঁ, ওই তো সেম অঙ্ক, একটা করলেই হবে। আর এটা কি পার্সেন্ট কিনা? 6, 7, 8 এগুলোতে আর কোনো প্রবলেম আছে কিনা? তাহলে আমরা সাথে চলে যাব। তো রেসপন্স লাগবে প্লিজ। আমি কি তাহলে সাথে যাব? আমি তাহলে ইয়ে করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে নতুন চ্যাপ্টার শুরু করতেছি। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে সপ্তম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায় হচ্ছে মূলধন ব্যয়। এটাই আপাতত এই মুহূর্তে কঠিন চ্যাপ্টার, এবং এটা ষষ্ঠ অধ্যায় আমাদের আগের চ্যাপ্টারের সাথে অনেক রিলেটেড। সব দিক থেকে রিলেটেড। মূলধন ব্যয় জিনিসটা কি, প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে। মূলধন ব্যয় হচ্ছে যে আমরা ব্যবসা করার জন্য স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী উভয় ধরনের প্রকল্পে বিনিয়োগ করি। তো এর মধ্যে দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার জন্য আমরা দীর্ঘমেয়াদী উৎস ব্যবহার করি, স্বল্প মেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার জন্য স্বল্প মেয়াদী উৎস ব্যবহার করি। তো এই যে দীর্ঘমেয়াদী উৎসে আমরা মূলধন বিনিয়োগ করব, এই মূলধন আমার যে উৎস হতে আসবে তার যে খরচ, এই গড় খরচটাকে মূলধন ব্যয় বলে। আপনারা প্রথম ইয়াতেই দেখেন
শীটের ফার্স্ট প্যারাতেই যে মূলধন ব্যয় হচ্ছে কোন কোম্পানির সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার, যা কোম্পানিকে অবশ্যই উপার্জন করতে হয়। তার মানে আমার মূলধনের এই খরচটাকে নির্বাহ করার জন্য আমার যেই পরিমাণ খরচ হবে, এই খরচটা অবশ্যই আমাকে কি করতে হবে? আয় করতে হবে। মূলধন ব্যয় লাভের সেই হারের প্রতিনিধিত্ব করে যেই হার কোম্পানিকে তার বিনিয়োগ থেকে অবশ্যই আয় করতে হবে, যাতে প্রতিষ্ঠানের বিনিয়োগকারী সুদের হার পরিশোধ করা যায়। এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে সুদের হার না বলে বিনিয়োগকারীর আপনার হচ্ছে আয়। হুম? কারণ বিনিয়োগকারী শেয়ারে বিনিয়োগ করতে পারে, বন্ডে বিনিয়োগ করতে পারে। একেকটার আয় কিন্তু একেক রকম। শেয়ারের আয়ের নাম হচ্ছে কি? লভ্যাংশ। আর বন্ডের আয়ের নাম হচ্ছে কি? সুদ। সো এখানে দুটো কথাই খাটে। তো কিছু বৈশিষ্ট্য আছে, ৪টা পয়েন্ট দেওয়া আছে। বৈশিষ্ট্যগুলো কি, কি? মূলধন ব্যয় হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। ঠিক আছে? আমরা এর আগের অঙ্কে ৬ষ্ঠ অধ্যায়ে কিন্তু কেডি ব্যবহার করছি। তাই না? কেডি মানে কি? প্রত্যাশিত আয়ের হার ছিল। কেই মানে কি? প্রত্যাশিত আয়ের হার ছিল। এই কেডি, কেই এগুলাই হচ্ছে যার যার নিজস্ব মূলধন ব্যয়। এখানে আমাকে এই জিনিসটা বের করতে হবে। খ হচ্ছে মূলধন ব্যয় সর্বনিম্ন আয়। মানে এটা আমার মিনিমাম আয়, এটা আমাকে উপার্জন করতেই হবে সর্বনিম্ন। ঠিক আছে? তা না হলে আপনি কি করতে পারবেন না? এই খরচগুলোকে নির্বাহ করতে পারবেন না। যেমন আমরা এখন দেখতেছি যে সবাই আমের সিজনাল ব্যবসা করতেছে, তাই না? তাহলে তারা কি করে? লাভ সংগ্রহ সহ সবকিছু দিয়ে একটা মিনিমাম খরচ রাখে। তা আপনি ধরেন আম নিয়ে আসছেন রাজশাহী থেকে, তাহলে আপনার সবকিছু দিয়ে খরচ পড়ছে আম পরিবহন, তারপরে কেনা, প্যাকেটিং সবকিছু দিয়ে ধরেন আপনার খরচ পড়ছে ৯০ টাকা। আপনি যদি ৯০ টাকায় বিক্রি করেন, তাহলে আপনার হাতে কিছু থাকবে না। তার মানে সর্বনিম্ন আপনি কত টাকা বিক্রি করতে পারবেন? ৯০ টাকা বিক্রি করতে পারবেন। যে আমার লাভ ছাড়া এখানে আমার আর কিছু থাকবে না। তাহলে এই সর্বনিম্ন খরচটা হচ্ছে ৯০ টাকা। এর উপরে আমি যা বিক্রি করবো সেটা হবে লাভ। মূলধন ব্যয়টা হচ্ছে সেই যে এটা হচ্ছে সর্বনিম্ন আয়। গতে বলা আছে মূলধন ব্যয় হচ্ছে বিনিয়োগের প্রত্যাশিত আয়। নিতু মাইশা অলওয়েজ লেট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, উম, আর ঘ হচ্ছে মূলধনের বিভিন্ন উৎসের গড় ব্যয় হচ্ছে একটি কোম্পানির মূলধন ব্যয়। বিভিন্ন উৎসের গড় ব্যয় বলতে কি বোঝাচ্ছে? যে আমি বিভিন্ন উৎস হতে আনলাম, হ্যাঁ, খরচ আনলাম। তো এই সবগুলা মিলে আমার যে খরচটা হবে সেটা হচ্ছে আমার গড় ব্যয়, এটাকে মূলধন ব্যয় বলে। এরপরে দেখেন মূলধন ব্যয়ের উপাদান। কি কি উপাদান আমার এই মূলধন ব্যয়ে থাকবে? ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনিম্ন আয়ের হারকে মূলধন ব্যয় বলতেছে। এখানে 4টা উপাদান আছে। কি কি? ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, সংরক্ষিত মুনাফা। এই 4টা উপাদান। এর মধ্যে এর আগের অঙ্কে 6ষ্ঠ অধ্যায়ে আমরা ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ারের সূত্রগুলো দেখছি। ঠিক আছে? এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো করব। আর নতুন সংযোজন হলো সংরক্ষিত মুনাফা। ঠিক আছে? এখন দেখেন সাধারণ শেয়ারের ব্যয় এর কিছু জিনিসপত্র বলা আছে, এটা এই মুহূর্তে না পড়লেও চলবে। যে মডেল গুলো কোনটা কি ধরনের মডেল এটা আপাতত দরকার নাই। নতুন সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়, এটা আপাতত প্রয়োজন নেই। উত্তরণ ব্যয়, এই জিনিসটা দেখার দরকার আছে। দেখেন উত্তরণ ব্যয়টা কি? আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে স্যার উত্তরণ ব্যয় কি? আমি বারবার বলছিলাম উত্তরণ ব্যয় একটা খরচ। কি ধরনের খরচ? দেখেন, যখন আমরা নতুন কোনো শেয়ার বা ঋণপত্র ইস্যু করি, বা যে কোনো ধরনের ঋণপত্র বা শেয়ার যখন ইস্যু করা হয়, তখন এটা বিক্রি করার জন্য একটা খরচ তৈরি হয়। এই খরচটাকে উত্তোলন ব্যয় বলে। এটা সরাসরি হয় না, কিন্তু কিন্তু যখন শুধুমাত্র এই জিনিসটা বিক্রি করা হবে বা ইস্যু করা হবে, তখন এই খরচটা হবে। এবং এর সাথে জড়িত কি কি? শেয়ার ঋণপত্র।
এটা বাজারে বিক্রি করার জন্য আনুষঙ্গিক ব্যয়কে উত্তোলন ব্যয় বলে। কি কি বিষয়গুলো এই খরচের সাথে সংশ্লিষ্ট? উত্তোলন ব্যয়ের এখানে পয়েন্টগুলো দেওয়া আছে। দেখেন, অবলেখন, দালালি ব্যয়, আইনি খরচ, দলিলপত্রের ব্যয়, ছাপা ও কাগজপত্রের ব্যয়, প্রচার ও অন্যান্য খরচ, এই জিনিসগুলো এখানে বলা আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে উত্তোলন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং উত্তোলন ব্যয়, যে খরচ উত্তোলন ব্যয় না থাকলে এই খরচগুলো বলা থেকে সেটা উত্তোলন ব্যয়ের মতো হিসাবে আমাদেরকে ধরতে হবে। এরপর আছে নতুন সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত ব্যয়ের তুলনায় কম হওয়ার কারণ কি? এটা এটা হচ্ছে নতুন সাধারণ শেয়ারের ব্যয় কম হওয়ার কারণ, এই জিনিসটা অঙ্ক করলে আপনাদের কাছে একটু ক্লিয়ার হইতো, তো এই মুহূর্তে ক্লিয়ার আসলে হবে না। আমরা একটু পরে দেখবো। এরপরে আছে ভার আরো কিছু মূল্য। প্রতিটারই আপনার আলাদা ডেফিনেশন করতে হবে যে সংরক্ষিত ব্যয় কি, ব্যয় কি। হ্যাঁ, কারণ দেখেন ভার আরো কিছু মূলধন ব্যয় আছে, সংরক্ষিত মুনাফার ব্যয় এটাও করতে হবে, সর্বশেষে আছে ঋণ হচ্ছে কম ব্যয় সম্পন্ন তহবিল, এই জিনিসটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, ভার আরোপিত মূলধন ব্যয়, সংরক্ষিত মুনাফার ব্যয়। সংরক্ষিত মুনাফার ব্যয়টা একটু দেখি। এটা হচ্ছে মুনাফার যেই অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলে। আমি শেয়ার কিনলাম, এর যে অংশ আমি পাইলাম আনুপাতিক ভাবে, নগদ টাকা হতে পারে, তারপর হচ্ছে অংশ বিশেষ হতে পারে, সেটাকে বলবে লভ্যাংশ। কোম্পানি মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে কারবারে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে। এখন আমার প্রতিষ্ঠানে মুনাফা হইলো ধরেন 10 টাকা, এর মধ্যে আমি 2 টাকা তাদেরকে লভ্যাংশ হিসেবে দিলাম, বাকি 8 টাকা আমি রেখে দিলাম পরবর্তী বছর বিনিয়োগের জন্য। এই যে 8 টাকা আমি সংরক্ষণ করে রাখলাম, এটাই হচ্ছে সংরক্ষিত মুনাফা। এবং এই মুনাফা সংরক্ষণ করলে এর সুযোগ ব্যয় আছে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। অঙ্কে বা মাল্টিপল চয়েস কোশ্চেনে প্রায়ই আসে যে সংরক্ষিত মুনাফার ব্যয় কি। সংরক্ষিত মুনাফার ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়, এটা মাথায় রাখবেন। কেন? কারণ অবন্টিত মুনাফা মানে সংরক্ষিত মুনাফা, অবন্টিত মুনাফা মানে কি, যা এখনো বন্টন করা হয় নাই, দেওয়া হয়নি। এই মুনাফা যখন শেয়ার হোল্ডারদের বন্টন করা হয় তখন শেয়ার হোল্ডার তা থেকে অতিরিক্ত আয় উপার্জন করতে পারে, তো এই সুযোগটা তারা পাচ্ছে না। এই কারণে এখানে সুযোগ ব্যয় থাকে, এই কাজটা না করে অন্য কাজ করা যায়। ঠিক আছে, আবার শেয়ার হোল্ডারদের অতিরিক্ত আয় যদি অর্জন করে তাহলে তাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে, ব্যক্তিগত আয় বৃদ্ধি পেলে তারা আয়কর বেশি দিতে হবে। এই কারণে প্রত্যাশিত আয় থেকে ব্যক্তিগত কর বাদ দিয়ে যা থাকবে এটাকে বলে সংরক্ষিত মুনাফা। নিচে দেখেন সূত্র দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে ভার আরোপিত মূলধন ব্যয়। ভার আরোপিত মূলধন ব্যয় কি? ভার আরোপিত স্যার কেমন মূলধন যেন ব্যয় একটা হচ্ছে, ব্যাক সাউন্ড আসতেছে। সরি, বললাম যে একটা ব্যাক সাউন্ড আসতেছে, এই জন্য কথা ভালো করে বোঝা যাচ্ছে না। এখনো কি পাচ্ছেন? ঠিক আছে। তো ভার আরোপিত মূলধন ব্যয় হচ্ছে যতগুলো উৎস আমার আছে সবগুলো উৎসের একত্রে গড় খরচটা হচ্ছে ভার আরোপিত মূলধন ব্যয়। সেটা কি দেখেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে সে মূলধন সংগ্রহ করে, তো প্রতিটি উৎসের অনুপাত এবং প্রতিটি উৎসের মূলধন খরচ এর গুণফলের সমষ্টিকে গুরুত্ব প্রদত্ত বা ভার আরোপিত মূলধন ব্যয় বলে। ঠিক আছে, যেটাকে বলে WACC। WACC মানে কি দেখেন, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সবগুলোর ফার্স্ট ওটা নিয়ে WACC।
যেটাকে বলে ওয়াক। এখানে চারটা উৎস কি কি? সাধারণ যৌথ মূলধনী কোম্পানির কি কি আছে? সাধারণ শেয়ার বিক্রি, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত মুনাফা। এই চারটা উৎস থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। এদের গড় খরচকে আবার হচ্ছে ভাড়ারোপিত মূলধন ব্যয় করে। কিছু ধাপ আছে, এটা আমি কিভাবে বের করব, কিছু কাজ আছে, সে কাজগুলো কি কি? প্রতিটি উৎসের খরচ আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হবে। প্রতিটি উৎসের অনুপাত বা ভার নির্ণয় করতে হবে। মূলধন খরচ ও মূলধনের অনুপাতকে একত্রে গুণ করতে হবে আলাদা আলাদা ভাবে, এবং প্রতিটি উৎসের মূলধন অনুপাতকে আলাদা আলাদা গুণ করে একত্রে যোগ করতে হবে, তাহলে মূলধন খরচ পাওয়া যায়। এই কথাগুলো শুনলে একটু জটিল মনে হবে, অঙ্কের জিনিসটা বিষয়টা অনেক সহজ। ঠিক আছে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ঠিক আছে, দেরি না করে দেখেন, বেসিক ম্যাথে আপনার হচ্ছে যেটা সূত্র দেওয়া আছে অপরিশোধযোগ্য ঋণের ব্যয়, এর নিচে আছে পরিশোধযোগ্য ঋণের ব্যয়। তো এইখানে ঋণপত্রের ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা পরিশোধযোগ্য, একটা অপরিশোধযোগ্য। কিভাবে বুঝবো কোনটা পরিশোধযোগ্য আর কোনটা অপরিশোধযোগ্য? যেটাতে মেয়াদ থাকবে না সেটা অপরিশোধযোগ্য, আর যেখানে মেয়াদ থাকবে সেটা পরিশোধযোগ্য। সূত্রের পার্থক্য কি দেখেন, অপরিশোধযোগ্যের মধ্যে কোনো এন নাই, নাম্বার অফ ইয়ার্স নাই। দেখেন পাশাপাশি দুইটা সূত্র আছে, দুটোর একটাতেও নাই। আর পরিশোধযোগ্যের মধ্যে দেখেন এন আছে, যেখানে মেয়াদ আছে। ঠিক আছে, এখন এর সাথে করের উপরে এই আপনার হচ্ছে সরি ঋণপত্রের উপরে কর রেয়াত পাওয়া যায়। রেয়াত পাওয়া মানে আমার যদি ঋণপত্র থাকে তাহলে আমাকে কর কম দিতে হবে। এ কারণেই দুইটা সূত্রই দেখেন কর পরবর্তী আছে, অপরিশোধযোগ্যের সাথেও কর পরবর্তী, পরিশোধযোগ্যের সাথেও কর পরবর্তী। কর পরবর্তী বললে কাজটা কি? আমার আই বলতে সুদকে বোঝায়, সুদের সাথে 1 - t, এই বিষয়টা খালি গুণ হয়েছে। অপরিশোধযোগ্য সেম, পরিশোধযোগ্য সেম। সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কাজটা কি হবে? আমার হচ্ছে এই যে 1 + tr, এই জিনিসটা অ্যাড হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসেন এবার আমরা অঙ্ক শুরু করি। স্যার টি আর না টি সি? টি আরও বলা যায়, টি সিও বলা যায়। ঠিক আছে, আমি শুধু টি লিখি, আমি আরটা দিই না, শুধু টি দিবেন, টি দিলেই হবে। আমরা আজকে অঙ্ক শুরু করবো। হ্যাঁ, দেখেন সমস্যা 1, প্রথমে কি বলা আছে যে এবি ব্যাংক একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চায়, যেখানে তার ব্যয় হচ্ছে 50 লক্ষ টাকা, এবং এজন্য তারা প্রতিটি 5,000 টাকা লিখিত মূল্যের 10% ঋণপত্র বাজারে ইস্যু করেছে। প্রতিটি 5,000 টাকা মূল্যের 10% ঋণপত্র বাজারে ইস্যু করেছে। এবি ব্যাংকের মূলধন ব্যয় কত হবে? এই বিষয়টুকু ফিক্সড। আর চারটা বিষয় আমাকে কাজ করতে হবে, ক খ গ ঘ। কত বলা আছে? ঋণপত্রটি লিখিত বা সমমূল্যে বিক্রি করা হয়, তাহলে ঋণপত্রের ব্যয় কত? খতে ঋণপত্রটি 5,000 টাকা বাজারে বিক্রি করা হয়, বিক্রয় বা বিলি খরচ 50 টাকা, ব্যয় বের করতে হবে। গ
গত বলা আছে ঋণপত্র যদি 10% অবহারে বিক্রি করে কর হার 40%, আর ঘতে ঋণপত্র যদি 10% অধিক হারে বিক্রি করে উৎপাদন ব্যয় 4%। এই বিষয়গুলো দিয়ে আমাকে হচ্ছে ব্যয়গুলো বের করতে হবে। So, আমি প্রথমটা করতেছি, ঋণপত্রটি লিখিত বা সমমূল্যে বিক্রি করে। এখন আপনারা বলেন এটাতে উপরের কোন সূত্র দুইটা হবে, কর পূর্ববর্তী নাকি কর পরবর্তী? হ্যালো, কেউ কি কিছু বলতে পারছেন না? সমস্যা এক করাচ্ছি। যাক, একজনের আনসার পাইছি, কর পূর্ববর্তী। বাকিরা কি সবাই ঘুমায় গেছে নাকি? আচ্ছা, তাহলে আপনার কত আসবে? এই যে দেখেন, সমস্যা একের প্রথমটা। স্যার এনএসবি কি দুইবার লিখলেন নাকি? এনএসভি আসবে, প্রথমে বিক্রয় মূল্য লিখতে হবে। বিক্রয় মূল্যের উপরে খরচ যদি থাকে, বিক্রয় মূল্য থেকে সেই খরচ বাদ দিয়ে তারপরে নেট সেলস ভ্যালু আসবে। এখানে 5,000 টাকায় বিক্রি করছি, লিখিত মূল্যেই বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য যা নিট বিক্রয় মূল্য তা একবারেও লেখা যায়।
আমি খতে চলে যাব। চান স্যার। স্যার এইগুলো তো আগের চ্যাপ্টারের মতো। হ্যাঁ, বললাম তো যে এই চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টারের এটার সাথে আপনার মিল আছে। স্যার এই চ্যাপ্টারে যে আলাদা একটু বাড়তি আছে এইসব কারণ স্যার, আগের চ্যাপ্টার গুলা তো সহজে আছে। এটাই চ্যাপ্টারেরই অঙ্ক, সপ্তম অধ্যায়েরই অঙ্ক। স্যার এই চ্যাপ্টারে তো একটু বাড়তি করে করা। বাড়তি করে করা মানে? মানে স্যার সূত্রটা একটু বাড়তি আছে না, যেমন ঋণের ব্যয় সূত্র একটু বাড়তি আছে না আগের চ্যাপ্টার থেকে, সেগুলো কথা বলছিলাম। সেটা আপনি পারেন, বাকিদের পারতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে কি হবে? ডকুমেন্ট ডাউনলোড হলো, ডাউনলোড খুঁজে পাচ্ছি না তো। সমস্যা একের এইটা একবারে আমি সলভ করে দিই, ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খতে দেখেন কি বলা আছে, 5,000 টাকা বাজারে বিক্রি হয় এবং বিলি খরচ 50 টাকা, ঠিক আছে? আজকে আপনাদের সেশন কিন্তু 2 ঘন্টার, 12:30 পর্যন্ত। তো শেষ হয়ে গেলে আবার জয়েন দিয়েন আপনারা। স্যার প্লিজ। প্লিজ কি 2টা পর্যন্ত নিব? জি স্যার, 2টা পর্যন্ত নিতে পারেন ইচ্ছা করলে, আমাদের সমস্যা নাই। স্যার স্যার, এখন 12টা কেন পর্যন্ত স্যার, 2টা পর্যন্ত স্যার কম হয়ে যায় স্যার। আপনি মনে করেন একবারে পরের বছর 2021 বা 2022 নিতে পারেন। আরে আজকে শুক্রবার তো, আজকে শুক্রবার এক্স্যাক্টলি তো। স্যার, আজকে শুক্রবার সারাদিন করেন, নো প্রবলেম। নামাজ পড়তে মনে হয় স্যার। যাওয়া লাগবে না। নামাজ তো স্যার বাসায় বেটার পড়বো। 12টার দিকেই
মানে একটু স্যার 12টা পর্যন্ত একাত্তর। করান। আচ্ছা ঠিক আছে, 12টা পর্যন্ত নিব না। আচ্ছা স্যার আমরা তাহলে 12:30 পর্যন্তই করব। আমাদের নামাজ নাই। হ্যাঁ 12:30টার পরে নামাজ পড়বো, সমস্যা আছে? আচ্ছা সেটা দেখা যাবে, আমরা এখন অঙ্কে আছি। দেখেন খতে দেখেন বলছে 5,000 টাকা বাজারে বিক্রি হয়, বিলি খরচ 50 টাকা। এখানে বিলি খরচ দেওয়া আছে, তাহলে এই জায়গায় আমার সেলস ভ্যালু এবং কস্ট এর কাজটা থাকবে। যখন খরচ থাকবে তখন খরচ বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে। এখানেও ব্যয়টা হচ্ছে কর পূর্ববর্তী ঋণের ব্যয়, আই ডিভাইডেড বাই এনএসবি। তো এখানে আয় আগের মতোই 5,000 টাকার 10%, 500 টাকা। এরপরে লিখবেন সেলস ভ্যালু এসভি। এসভি বিক্রি করছি কত টাকায়, দেখেন 5,000 টাকায় বাজারে বিক্রি করছি, তাহলে এসভি 5,000। কস্ট খরচ, খরচ কত, বিক্রি খরচ 50, তাহলে নেট সেলস ভ্যালু হবে এসভি মাইনাস কস্ট। 5,000 বিয়োগ 50 ইকুয়াল টু 4,950। তাহলে অঙ্কে বসায় দিলে আপনারা পেয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে এখানকার সবগুলো আনসার কিন্তু পার্সেন্টেজে আসবে। সপ্তম অধ্যায়ের সবগুলো আনসার বেশিরভাগই পার্সেন্টেজে আসবে। গতে বলা আছে 10% অবহারে বিক্রি হয় এবং কর হার 40%। এখানে করের কথা বলা আছে, যখনই করের কথা বলা থাকবে ঋণপত্রের সাথে তখন কর পরবর্তী ধরতে হবে। তাহলে এখানে সূত্র হচ্ছে ক এর দ্বিতীয়টা, কর পরবর্তী, আই ইন্টু 1 মাইনাস টি। বিক্রি কিভাবে করছি কত, বুঝবো যে কোনটা হবে, যে কর পূর্ব হবে না কর পরবর্তী কর হবে, এটা থাকলে কিভাবে বুঝবো? কর থাকলে কর পরবর্তী, কর না থাকলে কর পূর্ববর্তী। যেমন সমস্যা একের ক এবং খ তে দেখেন দুটো জায়গায় করের কথা বলা নাই, এই জন্য এখানে কর দিয়ে সূত্র হবে না। কিন্তু গতে কর হার বলা আছে, তাহলে এখানে কর দিয়ে সূত্রটা করতে হবে। তো এখানে বিক্রি করেছি 10% অবহারে। অবহারে মানে কি, কম দামে বিক্রি করা। স্যার আরভি আর এসভি এক না? সব ক্ষেত্রে এক না। 10% অবহার, এখানে কস্ট, এই অঙ্কে কোনো কস্ট নেই, তাহলে এনএসভি কর হার 40%, 0.40। এখানে আপনাদের সবগুলোর সাথে আনসার দেওয়া আছে, হ্যাঁ, আপনারা আনসার পেয়ে যাবেন। ঘতে দেখেন ঋণপত্র 10% অধিহারে বিক্রি করছি, উত্তোলন ব্যয় 4%। অধিহার মানে কি, বেশি নেওয়া। এখানে খরচ আছে পার্সেন্টেজে, যখন খরচ পার্সেন্টেজে থাকবে, এটা ভালো করে মাথায় রেখেন, খরচ যখন পার্সেন্টেজে থাকবে তখন এটা সবসময় বিক্রয় মূল্যের উপরে ধরতে হবে। এখানে ঘ নম্বর অঙ্কে কোনো কর নাই, করের কথা বলা নাই, তাহলে সূত্র হবে আমার প্রথমটা আই ডিভাইডেড বাই এনএসভি, বাট সাপোর্টিং অনেকগুলো কাজ আছে। সাপোর্টিং কাজগুলো কি কি, প্রথম কাজটা হচ্ছে অধিহারে বিক্রি হয়, আগে বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য হচ্ছে
5,000 টাকার উপর আরো 10% বেশি নিচ্ছি। এরপরে বের করব আমার ব্যয়, কস্ট কত পার্সেন্ট, 4%। যেটা 5,500 টাকার উপরে হবে 220। তাহলে নেট সেলস ভ্যালু হবে 5,500 থেকে 220 বাদ। 5,280। আমার করা হয়ে গেছে, আমি আবার আপনাদেরকে অঙ্কে নিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখেন। এটা হচ্ছে প্রথমটা, ক এবং খ। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে কোশ্চেনটা দিয়ে দিব। পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যায়, পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে নিয়ে। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দিব না। এনএসভি বের করার প্রসেস হচ্ছে এইটা, এসভি মাইনাস কস্ট, মানে বিক্রয় মূল্য বিয়োগ ব্যয়। হতে 50 টাকা বিলি খরচের কথা বলছিল, বিক্রি মূল্য 5,000, এখান থেকে ব্যয়টাকে বাদ দিলাম 4,950। এটা কি হয়েছে? আমি কি পরের অঙ্কে যাব? জি স্যার, অবশ্যই। পরের অঙ্কে যাব? তোলা হয়েছে আপনাদের? জি স্যার, হ্যাঁ, তোলা স্যার। হয়েছে। এই যে গ এবং ঘ, এখানে দেখেন করের কথা বলছিল, বলা ছিল অঙ্কে কর হার 40%, এই জন্য কর পরবর্তী হবে।
যেটা বলতেছিলাম, যেহেতু কর হার 40% বলা ছিল, সো আয়ের সাথে 1 - টি এই কথাটা অ্যাড হয়েছে। আমরা টিসি বা টি আর এটা লিখবো না, আমরা শুধু টি লিখবো। কর্পোরেট কর বলতে টি কে বোঝায়। সুদ বের করে নিলাম। এই অঙ্কে আরো একটা বিষয় বলা ছিল, 10% অবহারে বিক্রি হয়েছে, মানে কম দামে বিক্রি হয়েছে। তাহলে 5,000 টাকা থেকে 5,000 টাকার উপর 10% এটা বাদ দিলাম, তাহলে আমার বিক্রি মূল্য 4,500। কোনো খরচ ছিল না। তাহলে যদি খরচ না থাকে, যা বিক্রি করছি সেটাই নেট সেলস ভ্যালু, 4,500। আর ট্যাক্স 40%। অঙ্কে বসায় দিচ্ছি, বের হয়ে গেছে। এই যে। যেটা তুলে নেন, আমি কোশ্চেন দেখাই, পরে আবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ বলেন। এটাকে তোলা হয়েছে? স্যার একটু বাকি আছে। স্যার ঘটা হ্যাঁ, ঘতে গয়ে আবার ঘতে আবার যেটা বলা ছিল, সেটা হচ্ছে যে আপনার বিক্রি করছে 10% অধিহারে। অধিহার মানে বেশি নেওয়া। আমরা বিক্রয় মূল্যের সাথে যোগ করলাম আরো 10%, তাহলে হয়ে গেল 5,500। এবং খরচটা পার্সেন্টেজে বলা। তাহলে এই যখন পার্সেন্টেজে থাকবে, খরচটা যখন এই যে পার্সেন্টেজে থাকবে, এটা বিক্রয় মূল্যের উপরে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপরে 4%, 220। নিট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে খরচ বা 5,280। অঙ্কে বসায় দিলে বের হয়ে গেল। এটা কর ছাড়া ছিল, কর ছিল না, কোশ্চেনে কর ছিল না, এই জন্য কর পূর্ববর্তী। তোলা হয়েছে সবার? আমি পরের অঙ্কে যাব। জি স্যার যান।
দেখেন এখন সমস্যা 2। এই অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? কর ছাড়া কর সহ কিভাবে কি করতে হবে? এটা পরিশোধযোগ্য। পরিশোধযোগ্য মানে যেখানে মেয়াদ থাকবে, ঠিক আছে? তাহলে ঋণপত্রের যদি অঙ্ক পাই তাহলে আমাদেরকে 4টা জিনিস খেয়াল করতে হবে। 4টা জিনিস কি কি? নাম্বার 1, মেয়াদ আছে কিনা, মেয়াদ সহ মেয়াদ ছাড়া, এই একটা ইস্যু। নাম্বার 2, কর আছে কিনা, ঠিক আছে? কর থাকলে কর পরবর্তী, কর না থাকলে কর পূর্ববর্তী। নাম্বার 3, বিক্রয় মূল্য কি, কিভাবে বিক্রি করছি, অধিহার না অবহার। আর নাম্বার 4, খরচ কিভাবে দেওয়া আছে, টাকায় না পার্সেন্টেজ। এই 4টা জিনিসের উপর বেস করে আমার এই সূত্রগুলো হবে। যদি কর না থাকে তাহলে প্রথমে আসবে, ফার্স্টে দেখবেন কর। যদি কর না থাকে তাহলে কর পূর্ববর্তী, আর কর যদি থাকে তাহলে কর পরবর্তী। এরপরে আসবে মেয়াদ। যদি মেয়াদ থাকে তাহলে পরিশোধযোগ্য, আর যদি মেয়াদ না থাকে তাহলে হবে অপরিশোধযোগ্য। তো আমরা সমস্যা 2টা একবারে সলভ করে 4টাই, 2 এর হচ্ছে ক খ গ ঘ, এরপরে আমি স্ক্রিনে আবার দেখাচ্ছি। দেখেন এখানেও তারা নতুন প্রকল্প বিনিয়োগ করছে, যার মেয়াদ হচ্ছে 10 বছর, 5,000 টাকা লিখিত মূল্যে 10% ঋণপত্র বাজারে ইস্যু করছে। এর মূলধন ব্যয় কত হবে যদি ঋণপত্রটি লিখিত বা সমমূল্যে বিক্রি করে? আগেরটার মতনই, তাহলে পার্থক্য কোথায়? শুধু 10 বছর মেয়াদ। তাহলে আমার সূত্র হচ্ছে, এটা আপনাদের ওয়াইটিএম এর ফর্মুলার মতো। খতে বলা আছে দেখেন, 10% অধিহারে পরিশোধ্য এবং 50 টাকা অধিহারে বিক্রি হয়। এটা দুই বিষয়। খতে বলছে 10% অধিহারে পরিশোধযোগ্য, মানে পরিশোধের সময় 10%, আর বিক্রির সময় 50 টাকা অধিহার, মানে দুইবার অধিহার। তাহলে এখানেও সূত্র হবে কর ছাড়া, পরিশোধযোগ্য প্রথমটা কর ছাড়া। প্রথমে 10% অধিহারে পরিশোধযোগ্য, তাহলে আর সাথে 10% অধিহার যোগ হবে। বিক্রি করার সময় 50 টাকার সাথে আপনার হচ্ছে 10 টাকা অধিহার যোগ হবে। কস্ট, অঙ্কে কোনো খরচ নাই। ক নম্বরটা না দেখলে বুঝবেন না। হ্যাঁ, এখানে অধিহার দুইবার, একবার পরিশোধের সময়, একবার বিক্রির সময়। বিক্রির সময় যেটা, সেটা এনএসভির সাথে কাজ হবে, পরিশোধের সাথে যেটা সেটা আরভির সাথে কাজ হবে।
ঘ গতে বলা আছে 10% অবহারে বিক্রি হয় এবং কর হার 40%। এখানে কর আছে, তাহলে যেহেতু কর আছে তাহলে হবে কর পরবর্তী সূত্রটা। এখানে 10% অবহারে বিক্রি, তাহলে পরিশোধের কিছু নাই, আর ভি 5,000 টাকাই থাকবে। এস ভি অবহারে বিক্রি, তার মানে বাদ যাবে। খরচ, কোনো খরচ নাই। কর হার 40%, আর এন 10। স্যার অবহার ও দিহার সম্পর্কে একটু বলবেন প্লিজ। অবহার মানে হচ্ছে আমার যে বিক্রয় মূল্য থেকে কম নেওয়া, আর অধিহার মানে হচ্ছে আমার যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্য থেকে বেশি নেওয়া। ধরেন কোন একটা জিনিসের দাম 10 টাকা, আমি এটা 2 টাকা বেশি দামে বিক্রি করলাম, তাহলে 12 টাকায় বিক্রি হইলো। এবার 12 টাকায় যে 2 টাকা বেশি নিচ্ছি, এটা হচ্ছে অবহার। আর কোন একটা জিনিসের দাম আছে 10 টাকা, আমি 2 টাকা কমে বিক্রি করলাম, তাহলে এটা হচ্ছে 2 টাকা কমে বিক্রি করলাম, সেটা হচ্ছে অবহার। আর 2 টাকা বেশি নিলাম, সেটা হচ্ছে অধিহার। এই। আচ্ছা, এখন ঘ নাম্বারে চলে যাই। 10% অধিহারে, তার মানে বেশি দামে বিক্রি করছি। উত্তোলন ব্যয় 4%, কর হার 30%। এখানে সবকিছুই দেওয়া আছে, করও দেওয়া আছে, আবার উত্তোলন ব্যয় পার্সেন্টেজও দেওয়া আছে। আমার সমাধান করা মোটামুটি হয়ে গেছে। কর হার হচ্ছে 30%। প্রথমে আসবে পরিশোধ মূল্য। পরিশোধ মূল্য এখানে কিছু বলেনি, তাহলে 5,000 টাকাই থাকবে। এরপর আসবে বিক্রয় মূল্য। 10% অধিহারে বিক্রি করেছি, মানে বেশি দামে বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য 5,000 সাথে আরো 10% যোগ হবে। এরপরে আসবে খরচ, পার্সেন্টেজে বলা, তাহলে বিক্রয় মূল্য যা এর উপরে পার্সেন্টেজে। তারপরে আসবে নেট বিক্রয় মূল্য। নেট বিক্রয় মূল্য হবে বিক্রি মূল্য থেকে বাদ যাবে, আর দাঁড়ালো হচ্ছে নাম্বার অফ ইয়ার্স 10।
আমার সবগুলোর সলভ হয়ে গেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সমস্যা 2 তুলে নিন। এই দুটো কি ক্লিয়ার? স্যার যদি ক নম্বরে কস্ট দেওয়া থাকতো তাহলে কি ওটা আমরা এনএসবির সাথে মাইনাস করতাম? হ্যাঁ, খরচ থাকলে সেটা বাদ দিতে হবে। বাদ দিলে নেট সেলস ভ্যালু পাওয়া যাবে। ক্লিয়ার এটা? পরেরটা দিকে যাব। স্যার 1 মিনিট। স্যার খ নাম্বারে জানি কি বলতেছিলেন যে একটা পরিশোধ আছে একবার বিক্রয় আছে, ওইটা কই? আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এই যে পরিশোধের সময় 10% অধিহার দিবে, বেশি দিবে। দেখেন আরবির সাথে, আরবি মানে পরিশোধ মূল্য, এর সাথে আরো 10% যোগ হয়েছে। আবার বিক্রয়ের সময়ও 50 টাকা অধিহার দিবে, এটাও বিক্রয়ের সাথে আলাদাভাবে যোগ হয়েছে। স্যার 50 টাকা কি প্রশ্ন দেয়া ছিল? স্যার দেওয়া না থাকলে আপনি করতে পারবেন না। ওটা দেওয়া থাকতে হবে, দেওয়া না থাকলে আপনি করতে পারবেন না। আরভিটা কিভাবে বের করছেন? কোন দুইটা? স্যার আর আরভি মানে পরিশোধ মূল্য। আমার 10 বছর মেয়াদ শেষে, এই যে 10 বছর মেয়াদ, এই 10 বছর মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করব, কিছু যদি বলা না থাকে
যে দামে আমরা কিনি সে দামে পরিশোধ করি, কিন্তু প্রশ্নে বলে দিছিল 10% অধিহার নেবে, তাহলে এর সাথে আরো 10% অধিহার যোগ হবে। আবার বিক্রি করার সময়ও 50 টাকা অধিহার ছিল, এটা আলাদা আলাদা, যেন বিক্রির সাথে 50 টাকা অধিহার যোগ হয়েছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে এই যে পরেরটাতে যাচ্ছি, দেখেন এখানে বলছে বিক্রির সাথে 10% অবহার, পরিশোধে কিছু বলে নাই। 10% অবহার হইলে কম নিছি, তাহলে বিক্রি থেকে কমে যাবে দাম, কোনো খরচ ছিল না, তাহলে নিট বিক্রয় মূল্য এটাই থাকবে, কর হার যা আছে তা জাস্ট বসাই দিছি, এখানে শুধু কর ছিল, তাহলে এটা যোগ হয়েছে। গকে ক্লিয়ার? স্যার লেখা তো অনেক মানে বোঝাই যাচ্ছে না। ঘোলা আসতেছে স্যার। স্যার একদমই বোঝা যাচ্ছে না। এখন ঠিক আছে? নো স্যার। আমি এটা ছবি আবার ইয়াতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, পিডিএফ এবং সলভটা দুটো গ্রুপে দিয়ে দিব। স্যার লেখা তো বোঝা যাইতেছে না। তাহলে নেটের প্রবলেম করছে বোধহয়। 10 সেকেন্ড আমি আমি সলভটা দিয়ে দিব আপনাদের, হ্যাঁ আপনারা just দেখে রাখেন। ঘতে এসে বলছিল যে বিক্রির সময় 10% অধিহার নেবে, মানে বেশি দাম নেবে, এই জন্য বিক্রয় মূল্যের সাথে এটাকে 10% যোগ করা হয়েছে, খরচ ছিল পার্সেন্টেজে। তো খরচ টাকায় থাকলে সরাসরি বসবে, যদি পার্সেন্টেজে থাকে বিক্রয় মূল্যের উপরে হবে। বিক্রয় মূল্য ছিল 5%, এর উপরে আমরা দিছি বিক্রয় মূল্যের উপরে 4%, 220 টাকা, তাহলে বিক্রয় মূল্য এই, ঠিক আছে। আর কর হার ছিল 30%, জাস্ট এই জিনিসটা এখানে বসাই দিছি। স্যার কস্ট কত? 4% ছিল, তাহলে বিক্রয় মূল্যের উপরে 4% ধরতে হবে, 220। হয়েছে এটা?
আমরা কি পরের অঙ্কে যাব? জান স্যার। ওকে, এটা ছিল সমস্যা 2। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি সমস্যা 3-এ। 3-এর সূত্রটা ওই যে দেখেন নিচে দেওয়া আছে, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। এটা আগে আপনাকে একটু লেখা নেন কোন জায়গায়, তাহলে তোদের জন্য কাজ করতে সহজ হবে। পরিশোধযোগ্য হচ্ছে এটা ওয়াইটিএম এর মতোই, ঠিক আছে? ওয়াইটিএম এর যে ফর্মুলাটা লিখছি সেটার মতোই, শুধু নামটা চেঞ্জ হবে। এখানে দেখেন ওয়াইটিএম এর জায়গায় কেপি বসছে, আই এর জায়গায় ডিপি বসছে, এই চেঞ্জটা হচ্ছে এই। আর অপরিশোধযোগ্য যেটা, এটা ঋণপত্রের কর পূর্ব যে সূত্র বসাইছেন সেই একই সূত্র বসবে, খালি নামটা চেঞ্জ হয়েছে। ক্রেডিট জায়গায় এখানে কেপি বসবে আর আই এর জায়গায় ডিপি বসবে। এই দুইটার সূত্র আগে একটু লেখা নেন, এরপরে আমরা সমাধানে দিচ্ছি। স্যার কিসের জায়গায় কি বসবে বললেন? প্রথম সূত্র পরিশোধযোগ্য, পরিশোধযোগ্য আর কর পূর্বের সূত্রটা সেম, কর পূর্ব ঋণপত্র সূত্রটা সেম। কে ডি এর জায়গায় আমরা কেপি বসাইছি, আই এর জায়গায় ডিপি বসাইছি। আর অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার যেটা, এখানে কেডি এর জায়গায় কেপি বসবে আর আই এর জায়গায় ডিপি বসবে। বুঝতে পেরেছেন? আমরা অঙ্কে যাব। সমস্যা 3 দেখেন, এখানে কি বলছে, প্রাইম ব্যাংক শাখাগুলো সম্প্রসারণ করতে 10 লাখ টাকা প্রয়োজন, পর্যাপ্ত নগদ টাকা না থাকায় প্রতিটি 5,000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার ইস্যু করছে। ফাইন। কতে বলছে সমমূল্যে বিক্রি করা হয়, মেয়াদ 10 বছর। তাহলে অগ্রাধিকার শেয়ারের কোন সূত্র হবে, পরিশোধযোগ্য না অপরিশোধযোগ্য, বুঝবো কি দিয়ে? বুঝবো হচ্ছে মেয়াদ দিয়ে। যদি মেয়াদ থাকে তাহলে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, আর যদি মেয়াদ না থাকে তাহলে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। প্রথম অঙ্কটাতে দেখেন মেয়াদ আছে, তাহলে সূত্র হবে কেপি, ওয়াইটিএম এর সূত্রটা ডিপি প্লাস আরভি মাইনাস এনএসভি বাই এন
RV প্লাস NSV বাই 2। ডিপি হচ্ছে লিখিত মূল্যের উপরে 10% অগ্রাধিকার শেয়ার। খতে বলা হয়েছে অগ্রাধিকার শেয়ার 5,000 টাকা বাজারে বিক্রি করে এবং বিক্রয় খরচ 50 টাকা। দেখেন এখানে কোনো মেয়াদ বলে নাই, ঠিক আছে? খ নাম্বারে কোনো মেয়াদ বলে নাই, তাহলে এটা হবে মেয়াদ ছাড়া, ডিপি ডিভাইডেড বাই এনএসবি। প্রথমে আসবে বিক্রি কত করছি, খ বিক্রি করছি 5,000 টাকায়, কস্ট খরচ ছিল কত টাকা খরচ, দেখেন বিডি খরচ 50, তাহলে নেট সেলস ভ্যালু 5,000 বিয়োগ 50, 4,950। গ নাম্বারে এসে বলা হয়েছে 10% অবহারে বিক্রি হয়, সে অগ্রাধিকার শেয়ার 10% অবহারে বিক্রি হয়। এক্ষেত্রেও কোনো মেয়াদের কথা বলে নাই। দশ পার্সেন্ট অবহারে বিক্রি হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে 10% অবহার বাদ যাবে, আর ঘতে বলা আছে অগ্রাধিকার শেয়ার 10% অধিক হারে বিক্রি হয়, উত্তরণ ব্যয় 4%। দেখেন এক্ষেত্রে কোনো মেয়াদের কথা বলেনি, কিন্তু খরচটা পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে সূত্র হচ্ছে কেপি ডিভাইডেড বাই ডিপি, কেপি ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই এনএসবি। বিক্রি করছি কত টাকায়, 10% অধিক হারে, তার মানে বেশি দেওয়া। স্যার উত্তরণ ব্যয় মানে কি? উত্তরণ ব্যয় ক্লাসের শুরুতেই বলছিলাম, এটা এক ধরনের খরচ, বিক্রি করার সময় এই খরচটা হয়। শেয়ার বা ঋণপত্র বিক্রি করার সময় এই খরচটা হয়। সমাধান হয়ে গেছে, আপনারা দেখে নেন, হ্যাঁ?
তুলে নিছেন? স্যার খ নম্বরে এনএসভি এর পরিমাণ কত? খতে এনে, কারণ 50 টাকা আপনার হচ্ছে খরচ ছিল। 4950। আমরা কি পরেরটাতে যাব? জি স্যার, যান। স্যার আগের পৃষ্ঠাটা একটু দেখি। হয়েছে স্যার।
তোলা হয়েছে এইটা? জনগণ, জি স্যার, তোলা হয়েছে। আচ্ছা তাহলে কি স্যার আজকের জন্য বিদায়? কিছু কথাবার্তা বলে নেই। এই ওকে যতটুকু যা করলেন এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা কারো বলেন। নিতু বলতেছিলেন যে কি জানি বুঝাই দেওয়ার জন্য। স্যার, টিআর টিআর মানে কি? এখানে সপ্তম অধ্যায়ে দুই ধরনের কর নিয়ে কাজ হয়, একটা হচ্ছে ব্যক্তিগত কর আর একটা হচ্ছে কোম্পানি কর। তো কোম্পানি কর যেটা, তাকে টিআর অথবা টিসি অথবা শুধু টি এটা দিয়ে লেখে। আর ব্যক্তিগত কর যেটা, সেটা অবশ্যই হবে টিপি। বুঝতে পারছেন? স্যার, আমরা আজকে যে অঙ্কগুলো করলাম এখানে তো টিআর এর কাজ লাগেনি, তাই না? সবগুলোতেই টিআর ছিল, সেটা শুধুমাত্র ঋণপত্রে হয়, ঋণপত্র ছাড়া অন্য কোনোটাতে হয় না। ঠিক আছে? যেমন এই যে দেখেন 1 নম্বরের গতে ছিল ঋণপত্রের। তারপরে এটা হচ্ছে অপরিশোধযোগ্য। স্যার, 1 - টি, এখানে টি মানে কি টিআর? হ্যাঁ, টি মানে টিআর। আবার সমস্যা দুই এর গতে ছিল, ঘতে ছিল, এটা হচ্ছে পরিশোধযোগ্য। ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, ডিপি মানে হচ্ছে লভ্যাংশ। আমরা এই যে ঋণপত্রের জন্য কি দিচ্ছি? সুদ, মানে আয়। ঠিক আছে? একইভাবে আমরা যখন শেয়ারে যাব, অগ্রাধিকার শেয়ারে, তখন শেয়ারের বিপরীতে দিব ডিপি, মানে লভ্যাংশ, ডিভিডেন্ড অফ প্রেফার্ড শেয়ার, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। নিতুর আরেকটা স্যার, জানি কি কোশ্চেন যে ছিল? কোনো ধরনের যে কোনো হুম, ধরনের খরচ কি ওই কস্টে যায় যোগ হবে? হ্যাঁ হ্যাঁ, যোগ হবে না, বাদ হবে। মানে কস্টে যুক্ত হবে আর কি, এরপরে হ্যাঁ হ্যাঁ এনএসবি থেকে বাদ যাবে। হ্যাঁ, কস্ট হিসেবে যে কোনো ধরনের খরচ অঙ্কে যদি থাকে, সেটা কস্ট হিসেবে আসবে এবং বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে নেট সেলস ভ্যালু বের হবে। সেখানে বিক্রয় মূল্যের সাথে যে বাদ হয়ে যাবে। নিতুর কি জানি কোশ্চেন ছিল, বলেন। নিতুর কি জানি কোশ্চেন ছিল? হ্যালো? পরিশোধযোগ্য আর অপরিশোধযোগ্য, আচ্ছা। পরিশোধযোগ্য আর অপরিশোধযোগ্য হচ্ছে, দেখেন এই যে পরিশোধযোগ্য যেখানে মেয়াদ থাকবে, এন থাকবে, যেটা মেয়াদ থাকবে সেটা হবে পরিশোধযোগ্য। আর যেটাতে মেয়াদ নাই সেটা হচ্ছে অপরিশোধযোগ্য। এই একই বিষয়ে ঋণপত্র এবং আপনার হচ্ছে অগ্রাধিকার শেয়ার উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। অগ্রাধিকার শেয়ারও সেম, মেয়াদ থাকলে পরিশোধযোগ্য, মেয়াদ না থাকলে অপরিশোধযোগ্য। ঋণপত্রের ক্ষেত্রেও সেম, মেয়াদ থাকলে পরিশোধযোগ্য, মেয়াদ না থাকলে অপরিশোধযোগ্য।
তোর কাছে কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন? বলেন, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা সবাই বুঝছি, যদি কিছু কয় না। চ্যাপ্টার ফার্স্ট ইয়ারটা আমি একটু মিস করেছিলাম। সরি, চ্যাপ্টার ফার্স্ট যে যতটুকু পড়েছি একটু মিস করছি, একবার একটু বলবো? আমি ম্যাথ থেকে আপনি লেট বলছি, করেন কেন? আজকে আপনার ক্লাসে স্যারের থেকে জানতাম না, আমার নেটে প্রবলেম ছিল। হ্যাঁ, নিতু দেখি আবার আরেক ক্লাসে সিএপিএম এ গেছে কেন? সিএপিএম নবম অধ্যায়ের এই চ্যাপ্টারেও আছে, কিন্তু মূল কনসেপ্ট সিএপিএম নবম অধ্যায়ের, এটা এখন না। মাইশা, আমি ইয়াটা আবার শেয়ার করতেছি, শীটটা আবার শেয়ার করতেছি, একটু দেখেন। আমার এই ডাউনলোডটা সামহাও আসতেছে না। মোহন ম্যাটা বললাম হবে, সরি, শুধু মোহন ম্যাটা বললাম হবে। শুধু মূলধন ব্যয় বুঝে দিব? আচ্ছা, মূলধন ব্যয়টা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার। আমি যে উৎস থেকে মূলধন আনবো, আমার এই মূলধন গুলোর জন্য কি পরিমাণ খরচ হচ্ছে, সেটাই হচ্ছে মূলধন ব্যয়। ঠিক আছে, ধরেন আমি দুইটা উৎস থেকে মূলধন আনলাম, আমার ইয়া থেকে আনলাম, আত্মীয় স্বজনের কাছ থেকে আনলাম, ব্যাংক থেকে ঋণ করলাম, তাতে এরা আমার কাছ থেকে কি সুবিধা চাইলো, এর গড় খরচটাই হচ্ছে মূলধন ব্যয়। তো একটা প্রতিষ্ঠান চারটা উৎস থেকে মূলধন আনতে পারে, সেটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র এবং সংরক্ষিত মুনাফা। এই চারটা শেয়ারের উৎস মিলে তার যে গড় খরচ হবে সেটা হচ্ছে তার মূলধন। ঠিক আছে, মূলধনকে ব্যবহার করার জন্য তার যে খরচ, সেটা হচ্ছে মূলধন ব্যয়। ক্লিয়ার? আমি আপনাদেরকে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা আর আজকে সলভ গুলো দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে আপনারা দেখে নিবেন। আমরা এর পরে
পরের অঙ্কগুলোতে যাব। আজকে তো 1 2 3 করলাম। আপাতত আপনাদের কোনো বাড়ির কাজ থাকছে না, কারণ এই অঙ্কগুলো কমপ্লিট না হলে বাড়ির কাজ দেওয়া যাবে না। এটা অনেকগুলো পার্ট মিলে একটা অঙ্ক। তো এখনো সব পার্ট শেষ হয়নি, আমরা 2টা পার্ট মাত্র শেষ করছি, ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ার। এখনো সাধারণ শেয়ার এবং সংরক্ষিত মুনাফা বাকি আছে। এই 2টা পার্ট শেষ হবে, এরপরে কমপ্লিট একটা পার্ট পাওয়া যাবে। ক্লিয়ার? সংরক্ষিত আয়ের ব্যয় কোন ধরনের ব্যয়? সংরক্ষিত আয়ের ব্যয় হচ্ছে একটা প্রতিষ্ঠানে যে আবন্টিত মুনাফা থেকে যায়, আমি যে মুনাফাটা বন্টন করি নাই আমার শেয়ার হোল্ডারদের মধ্যে, সেটা হচ্ছে সংরক্ষিত ব্যয়। ঠিক আছে? তো এইটা কি ধরনের ব্যয়? এটা আসলে সংরক্ষিত মুনাফার ব্যয়, মূলধনের ব্যয়। হ্যাঁ, এটাও মূলধন ব্যয়। সংরক্ষিত ব্যয়টা হচ্ছে মূলধন ব্যয়। সেটা কিভাবে হবে? তো আপনি যে মুনাফাটা শেয়ার হোল্ডারদের দিচ্ছেন না, তো সেটা না দিয়ে আপনি রেখে দিচ্ছেন এবং ভবিষ্যতে তাদের বিনিয়োগ করার জন্য প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতেছে। তো এই যে তাদেরকে না দিয়ে আপনি অন্য কাজে ব্যবহার করতেছেন, এই জন্য এখানে সুযোগ ব্যয় সৃষ্টি হয়। তো সংরক্ষিত মুনাফার ব্যয় সবসময় মনে রাখবেন যে সুযোগ ব্যয় তৈরি হয়। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? জনগণ? স্যার কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আমি আপনাদেরকে গ্রুপে জিনিসগুলো দিয়ে দিচ্ছি।